অভ্যন্তরীণ ব্যাপারে কারো হস্তক্ষেপ মেনে নেবে না বাংলাদেশ। এসএসএফ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী যুবজীবী হিসেবে গড়ে তোলা হচ্ছে সশস্ত্র বাহিনীকে। সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে স্বজনদের আর্তনাদ। মূল হোতা চেয়ারম্যান বাবু সহ ১৩ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন জামালপুর আদালতে কিছুক্ষণ পরে শুনানি। ভরা মৌসুমের মধ্যেই স্বল্প সময়ে রেকর্ড আমদানি, এরপরও খুচরায় কমছে না ঝাঁজ। চট্টগ্রামের খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজের মান নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ। এবং টানা বৃষ্টি ও উজানের ঝড়ে উত্তর পূর্বাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি, বন্যার শঙ্কায় হাওরবাসী। সিকিমে আটকে পড়া ২৩ বাংলাদেশি সহ ৩,৫০০ পর্যটক উদ্ধার। সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ মেনে নেবে না বাংলাদেশ। এসএসএফ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুগোপযোগী হিসেবে গড়ে তোলা হচ্ছে সশস্ত্র বাহিনীকে। আমাদের যেটা লক্ষ্য যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি করা। আমি যখন ৯৬ সালে সরকার গঠন করি ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ মাত্র ছিল, আর সেটা বাড়িয়েছিলাম ৪৩০০ মেগাওয়াটে। ২০০১-এ বিএনপি ক্ষমতা এসে সেটা কমিয়ে দিয়ে তার ৩,০০০-এ নামিয়ে এনেছিল, ৩,৯০০ এরকম। দ্বিতীয়বার আসার পর আমাদের লক্ষ্য ছিল যে প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বলবো, আমরা তা করতে সক্ষম হয়েছি। প্রতিটি ঘরে আমরা বিদ্যুৎ দিতে সক্ষমতা অর্জন করেছি। পাশাপাশি আমাদের ডিজিটাল বাংলাদেশ, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবেই আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি, যা আমাদের আর্থসামাজিক উন্নয়নে শুধু কাজে লাগেনি, এই করোনাকালীন সময়ে আমাদের চিকিৎসা, শিক্ষা বা রাষ্ট্র পরিচালনা প্রতিটি ক্ষেত্রে এই ডিজিটাল সিস্টেম আমাদের কাজে লেগেছে। প্রতিটি ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী থেকে শুরু করে আমাদের প্রত্যেককেই যার যার কাজে নিয়োজিত থেকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, কাজে এই প্রযুক্তি যেমন আমাদের জন্য উন্নয়নের পথ উন্মুক্ত করেছে, কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে যেন আমাদের দেশের মানুষের কোনো ক্ষতি সাধন কেউ করতে না পারে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে পারে। সেদিকে লক্ষ্য রেখেই আমি প্রতিটি ক্ষেত্রেই যা যা উন্নতি করবার দরকার আমরা তা করে যাচ্ছি। জামালপুরে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের মূল হোতা ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আদালতে তোলা হচ্ছে আজ। কিছুক্ষণ পর বাবু সহ ১৩ আসামির রিমান্ড শুনানি শুরু হবে। এরই মধ্যে সব আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সকালে বাবু সহ অন্য আসামিদের নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা হন বকশীগঞ্জ থানা পুলিশ। এ সময় থানার সামনে ৮ বছরের সন্তান নিয়ে হাজির হন নিহত নাদিমের স্ত্রী। বিচার দাবিতে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। শনিবার রাতে বাবু ও তার সহযোগী রেজাউল করিম, মনির এবং জাকিরুলকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব। বুধবার রাতে পাটহাটি মোড়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাবু চেয়ারম্যানের নেতৃত্বে নাদিমের ওপর হামলা করা হয়। ইট দিয়ে মাথায় আঘাত করলে পরদিন ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শনিবার সাংবাদিক নাদিমের স্ত্রী বাদী হয়ে বাবু চেয়ারম্যানকে ১ নম্বর আসামি করে ২২ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। আমার ছেলের খাওয়া নাই, দাওয়া নাই, এখন বুঝতেছে, 2 দিন বুঝে নাই, সে কান্নায় এখন পর্যন্ত না খাই আছে। তার বাপের হত্যাকারী দেখার জন্য সে থানায় আসছে। ভরা মৌসুমের মধ্যেই স্বল্প সময়ে রেকর্ড আমদানি, এরপরও খুচরা বাজারে কমছে না পেঁয়াজের ঝাঁজ। পাইকারিতে কমলেও মান নিয়ে রয়েছে ব্যবসায়ীদের অসন্তোষ। ব্যবসায়ীরা জানান, আমদানি শুরুর পর থেকে বিভিন্ন স্থলবন্দর থেকে খাতুনগঞ্জে এখন পর্যন্ত ১ থেকে ১৫০ ট্রাক পেঁয়াজ ঢুকেছে। বর্তমানে এখানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত। তবে মূলত নাসিক, গুজরাটের পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে। তবে গরম ও আমদানিতে সময় লাগায় অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। এদিকে বাজারে দেশি পেঁয়াজ নেই বললেই চলে, যা আছে তা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৬৫ টাকা দরে। পেঁয়াজের দাম নিয়ে বিস্তারিত জানবো। চট্টগ্রামের খাতুনগঞ্জে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাব তার কাছে।
চট্টগ্রামের খাতুনগঞ্জে কিন্তু পেঁয়াজের প্রচুর সরবরাহ এবং তবে তা সবই ভারতীয় পেঁয়াজ, মূলত নাসিক এবং গুজরাট থেকে এই পেঁয়াজগুলো আমদানি করা হয়েছে। এবং আজকে চট্টগ্রামের এই খাতুনগঞ্জে পেঁয়াজের দাম আমরা দেখেছি যে পাইকারি পর্যায়ে 25 থেকে 26 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তবে যেগুলো একটু ভালো মানের পেঁয়াজ সেগুলো সর্বোচ্চ 30 টাকা দামে বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে দাম এরকমই আছে, 25 থেকে 30 টাকার মধ্যে ওঠানামা করছে। আর সরবরাহ প্রচুর, তবে তাদের একটা অভিযোগ আছে যে বিশেষ করে গরম কিংবা আমদানিতে বা যে বন্দরগুলোতে দেরিতে সরবরাহের কারণে কিছু পেঁয়াজ নষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে যে এক ট্রাক পেঁয়াজ আসলে সেখানে কিন্তু কয়েক বস্তা পচা পড়ছে, সেই অভিযোগটা কিন্তু ব্যবসায়ীরা করছে। আর দেশি পেঁয়াজ কিন্তু খাতুনগঞ্জে নেই বললেই চলে, অর্থাৎ আমরা কোনো দোকানে কিন্তু দেশি পেঁয়াজ দেখতে পারিনি। এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে দেশি পেঁয়াজের দাম কিন্তু অত্যন্ত চড়া, এখনও প্রায় 60 থেকে 65 টাকা দরে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। সেই কারণে যারা ক্রেতা সাধারণ অর্থাৎ খুচরা বিক্রেতারা কিন্তু পেঁয়াজ কিনতে আগ্রহী হচ্ছেন না দেশিটা, সে কারণে তারা কিন্তু এই দেশি পেঁয়াজ রাখছেন না। অর্থাৎ বাজার এখন আমরা বলতে পারি যে পুরোটাই ভারতীয় পেঁয়াজের দখলে। এবং দাম কিন্তু আমরা দেখেছি যে গত 10-12 দিনে আগের তুলনায় কেজিতে প্রায় 20 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজে। তবে সেটা যেটা আগেই বলছিলাম যে ভারতীয় পেঁয়াজ সেটা। আর সরবরাহর ক্ষেত্রে তারা বলছেন যে ভারতীয় পেঁয়াজের প্রচুর সরবরাহ আছে, প্রতিদিনই দেখা যাচ্ছে যে খাতুনগঞ্জে 1 থেকে 150 টাকা পেঁয়াজ ঢুকছে, যেটা আসলে চট্টগ্রাম নগর থেকে শুরু করে আশপাশের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে তারা সরবরাহ করছেন, ফলে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। তবে এই চট্টগ্রামে কিন্তু ভারতীয় পেঁয়াজের চাহিদা যেমন বেশি, সেদিকে দেশি পেঁয়াজের চাহিদা কম এবং সেক্ষেত্রে দামের একটা প্রভাব আছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে পেঁয়াজের যে সরবরাহটা এখন হচ্ছে, অর্থাৎ আমদানি হওয়া পেঁয়াজ যুক্ত হওয়ার কারণে, সে কারণে আসলে সামনে যে কোরবানি ঈদ সেই ঈদে কিন্তু পেঁয়াজের কোনো সংকট হবে না। ফলে তারা বলছেন যে পেঁয়াজের দাম হয়তো আরও কমবে, তবে পচা পেঁয়াজ থাকার কারণে তাদের কিছুটা লোকসানে পড়তে হচ্ছে। তবে ভারত থেকে যদি এভাবে পেঁয়াজ রাখা অব্যাহত আসা তাহলে কিন্তু পেঁয়াজের দাম আরও কমে যাবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। পেঁয়াজের দাম নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী ফেরদৌস লিপি। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি, হাওর অঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এদিকে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে হাওর এলাকায়। বৈরী আবহাওয়ার কারণে লোকজন ঘর থেকে বের হতে পারছেন না। জেলেরা সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারা বাজার সহ বিভিন্ন নিম্নাঞ্চল এলাকার নদ নদীর পানি বেড়েছে। বন্যার আশঙ্কায় আতঙ্কগ্রস্ত হাওরবাসী, তবে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শ্রীধরপুর এবং সোনাপুর সড়কে। এই সড়কের প্রধান সড়কটি পানিতে সকালের দিকে নিমজ্জিত ছিল, এখন পানি নেমে গেছে, কিন্তু এই সড়কের যে কানেক্টিং রোডগুলি, এই রোডগুলি এখনও পানি রয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো 2 কিলোমিটার সড়ক এখন পানিতে নিমজ্জিত আছে। কানেক্টিং রোডগুলি, এই সড়কগুলি নিমজ্জিত থাকার কারণে মানুষের অনেকটা দুর্ভোগ বেড়েছে। আমরা সকাল থেকে এই এলাকার বিভিন্ন সড়ক দেখেছি, সড়কের প্রধান যে সড়ক থেকে পানি নেমে যাওয়ার পরও যে এই প্রধান সড়কে ওঠার যে কানেক্টিং রুট, সেইগুলি এখনও পানিতে নিমজ্জিত থাকায় মানুষের মধ্যে দুর্ভোগ বেড়েছে। এবং তারা জানিয়েছেন যে আজকে সকাল থেকে পানি বাড়লেও মানে দুপুরের পর থেকে পানি কিছুটা স্থির হয়ে আছে, কিন্তু তেমন বেশি উন্নতিও হয়নি আবার অবনতি হয়নি, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই এলাকাটা, পুরো এলাকাটা একটা হাঁটু পানি বা কোমর পানিতে নিমজ্জিত ছিল। এখন সেই হাঁটু পানি কোমর পানি গিয়ে সড়কগুলি ভেসে উঠেছে এবং প্রধান সড়কের পাশে নৌকা দিয়ে মানুষ চলাচল করছে। আমরা এখানকার লোকজনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে গতকালকে অস্বাভাবিকভাবে পানি বেড়েছিল, রাতে আবার সেই পানি বিকেলে আজকে দুপুরের দিকে সরে যেতে শুরু করে। সেই সরে যাওয়ার ফলেই এই সড়কটি ভেসে উঠেছে এবং মানুষের দুর্ভোগ কিছুটা কমেছে। কিন্তু এই ধরনের শত শত কানেক্টিং রোড, যেগুলি গ্রাম থেকে মেন রোডে ওঠার সড়ক, এগুলি পানিতে এখনও নিমজ্জিত হয়ে আছে। নিমজ্জিত হয়ে থাকার কারণে মানুষের চলাচলের যে দুর্ভোগ বা এটা অনেকটা বেড়ে গেছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন
যে এই যদি আবহাওয়া এবং পাহাড়ি ঢল বা বৃষ্টিপাত যদি না কমে তাহলে এর থেকে ভালো পরিস্থিতি আর হবে না। কারণ সকালে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, বজ্রপাত হয়েছে, ভারী বর্ষণ হয়েছে। সমস্ত কিছু মিলে একটু পানি কমলে আবার পরক্ষণ যখন বর্ষণ হচ্ছে বা ভারী বৃষ্টি হচ্ছে তখনই আবার পানি বেড়ে যায়। এটা হল মুহূর্তের মধ্যে এই পানি বাড়া কমার খেলা চলে। এই বিশম্বরপুরের পাশেই রয়েছে মেঘালয় পাহাড়। এই মেঘালয় পাহাড় থেকে দ্রুত পানি নেমে আসতে পাহাড়ি ঢলের পানি নেমে আসতে সাথে সাথে এই নিম্নাঞ্চলে পানি বেড়ে যায় এবং মানুষজনের দুর্ভোগ বাড়ে, প্লাবিত হয়ে যায় বিভিন্ন লোকালয়। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই পানি বাড়া এবং কমার খেলা চলছে আজকে সকাল থেকে। কালকে রাত্রেও এইখানে পানি বেড়েছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের যে ইন্টারনাল কানেক্টিং রোড, যেটা গ্রাম্য সংযোগ সড়ক যেগুলি, এগুলি এখনও পানিতে নিমজ্জিত হয়েছে। এই নিমজ্জিত হয়ে থাকার কারণে মানুষের দুর্ভোগ অনেকটা বেড়েছে। তো এই ছিল সুনামগঞ্জের বিশম্বরপুর থেকে পাহাড়ি ঢল ও বন্যার সবশেষ খবর। সারা দেশে একযোগে চলছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল কার্যক্রম। 6 মাস থেকে 59 মাসের 2,20,00,000 শিশুকে খাওয়ানো হচ্ছে এ প্লাস ক্যাপসুল। সকাল 8টায় শুরু হওয়া কার্যক্রম চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে অভিভাবকরা শিশুদের নিয়ে আসছেন রাজধানীর হাসপাতালগুলোতে। লক্ষ্যমাত্রা অর্জনে 40,000 স্বাস্থ্যকর্মী কাজ করছেন। শিশুদের ভরপেটে কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ভিটামিনের ঘাটতি যেন পূরণ হয়, ভিটামিনটা ঘাটতি না থাকে, এই জন্য এটা খাওয়াই। আমরা ওকে যে খাবারগুলো খাওয়াই তার ভিতরে পর্যাপ্ত ভিটামিন এ হয়তো ও পায় না। তো গভর্নমেন্টের এই যে এই উদ্যোগ থেকে ওর জন্য এই ভিটামিন ক্যাপসুলটা খাওয়াইলে ওর এই রোগগুলো আর হবে না, চোখের সমস্যা বা যাবতীয় সমস্যা। মনে করেন একটা ক্যাপসুল যদি আপনারা হচ্ছে না বলে আমাদেরকে যে বাচ্চার জ্বর আসে সেক্ষেত্রে বাচ্চার জ্বরটা আরও বাড়তে পারে, বা পাতলা পায়খানা আসতে বলে না, সেক্ষেত্রে পায়খানাটা আরও বেশি বাড়তে পারে, তখন তো বাচ্চা নিয়ে আরও ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমরা নিজের থেকে বলে এগুলা তাদেরকে দিচ্ছি। সিলেট রাজশাহী সিটিতে 2 দিন পর ভোট। 18 দিনের নির্বাচনী ঢামাডোল শেষ হচ্ছে কাল। বিস্তারিত জানবো সিলেটের জেলা স্টেডিয়াম এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি, কিন্তু প্রচারণার বাকি রয়েছে আগামীকাল পর্যন্ত। আগামীকাল রাত 12টা পর্যন্ত প্রচারণার সুযোগ পাবে। আমার পিছনে যে কর্মকর্তারা দাঁড়িয়ে আছেন তারা হচ্ছে সম্মিলিত ক্রীড়া পরিষদের একটি দল ও সিলেট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য এবং সিলেট জেলা ক্রীড়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিমের নেতৃত্বে এই সম্মিলিত ক্রীড়া পরিষদ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, যিনি নৌকা প্রতীক নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক তুলে দিয়েছেন, যার হাতে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে তারা প্রচারণায় নামবে। বৃষ্টির জন্য কিছু অপেক্ষা করছেন এবং এই সম্মিলিত ক্রীড়া পরিষদ সিলেটের বিভিন্ন জায়গায় যাবেন এবং সাথে রয়েছেন ক্রীড়া পরিষদের বিভিন্ন যে ক্লাব, সিলেটের ফুটবলের বিভিন্ন ক্লাব যারা আছে, ক্লাবগুলোর কর্মকর্তারা রয়েছে, খেলোয়াড়রা রয়েছে। এখানে রয়েছে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বিজিত চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে রয়েছেন এবং সব কিছু মিলে বলা যায় সম্মিলিতভাবে সব সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা দেখেছি যে এই যে নির্বাচনকে একটি উৎসব মুখর করার জন্য একটি ভোট দিন যে 21শে জুন যাতে ভোট উৎসব হয়, সে কারণে সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ শান্তিপূর্ণ একটি নির্বাচনের জন্য সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছেন সেই কর্মকর্তারা এখন বের হবেন এই এলাকার এই সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় আমি আছি। এই জেলা স্টেডিয়ামকে ঘিরে এই এলাকাটা একটি ক্রীড়া হাব বা ক্রীড়া কমপ্লেক্স বা এই ধরনের একটি বিভিন্ন ক্লাবগুলো এই এলাকায় অবস্থিত আছে বা বিভিন্ন যারা এই এলাকায় দোকান বা ব্যবসায়ীরা আছে তাদের মধ্যে তারা লিফলেট বিতরণ করবে যাতে করে 21শে জুন নির্বাচনে একটি ভোট উৎসব অনুষ্ঠিত হয় এবং আনোয়ারুজ্জামানের পক্ষে যাতে নৌকা প্রতীকে তারা ভোট দেন, সেই জন্যই এই ক্রীড়া পরিষদের পক্ষ থেকে সম্মিলিত ক্রীড়া পরিষদ সব জায়গায়, ঢাকায়ও আছে এবং সব জায়গায় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এই ধরনের প্রচারণা চালানো হয়ে থাকে। নির্বাচনের সময় আমরা দেখেছি ঢাকায়ও নির্বাচনের সময় সম্মিলিত ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন, ক্রীড়া যে ক্লাব যেগুলো আছে, ক্লাব নেতৃবৃন্দ আছে, তারা এই ধরনের প্রচারণা চালিয়ে থাকেন। মোটামুটি এই ছিল সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের যে 2002 সালে স্থাপিত সিটি কর্পোরেশন যে পঞ্চম নির্বাচন আগামী 21শে জুন অনুষ্ঠিত হবে তার প্রচারণা চলছে, তার সবশেষ খবর। দেশের বাইরের খবর জানাবো। ফিলিপিন্সে আগুনে পড়ল একটি যাত্রীবাহী জাহাজ। রোববার দেশটির মধ্যাঞ্চলীয় এক প্রদেশ থেকে আরেকটি প্রদেশে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। এক ভিডিও ফুটেজে দেখা যায় মাঝ সমুদ্রে দাও দাও
আগুন জ্বলছে জাহাজটিতে। এ সময় জাহাজটিতে ৬৫ যাত্রী ও ৫৫ ক্রু ছিলেন বলে জানা গেছে। তবে কতজনকে উদ্ধার করা হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কিনা এ বিষয়ে কিছুই জানা যায়নি। কোস্টগার্ড জানিয়েছে আগুন নেভাতে এরই মধ্যে একটি জাহাজ ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, কারো খবরদারির কাছে নত যেন হবে না বাংলাদেশ। এসএসএফ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী বললেন, দেশের ভালো সহ্য করতে না পেরে ষড়যন্ত্রে মেতেছে একটি গোষ্ঠী। সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে স্বজনদের আর্তনাদ। ৯ আসামি রিমান্ডে, মূল হোতা চেয়ারম্যান বাবুসহ ৪ জনের শুনানি কিছুক্ষণ পর। টানা বৃষ্টি ও উজানের ঢলে উত্তর পূর্বাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। বন্যার শঙ্কায় হাওরবাসী। সিকিমে আটকে পড়া ২৩ বাংলাদেশি সহ ৩,৫০০ পর্যটক উদ্ধার। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।